সরকারি বাংলা কলেজের একাদশ শ্রেণীতে যে সমস্ত শিক্ষার্থীরা ভর্তির যোগ্যতা অর্জন করেছো সবাইকে আন্তরিক অভিনন্দন। অভিনন্দন কলেজের অধ্যক্ষ মহোদয়, উপাধ্যক্ষ মহোদয় এবং আমার যে সমস্ত সহকর্মী এই অনলাইন ক্লাসে সংযুক্ত আছেন এবং সুধীজন। এই যে শিক্ষার্থী তোমরা আমাদের সাথে অনলাইন ক্লাসে সংযুক্ত আছো, আমার কলেজের অধ্যক্ষ মহোদয়, আমার কলেজের তোমাদের শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, আমার সহকর্মী বৃন্দ এবং আমরা সবাই, এই যে এতগুলো পরিচয়, এই পরিচয়ের বাহিরেও আমাদের আরেকটি পরিচয় আছে। সেটি কি? আমরা সবাই মানুষ। এই যে সবাই মানুষ, এই মানুষ হিসেবে আমাদের কিছু কিছু দায়বদ্ধতা আছে এবং কিছু যোগ্যতা আমাদের অর্জন। তোমাকে নিজেকে একজন পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে, পাশাপাশি অন্যের পাশে সহযোগিতা, অন্যর পাশে দাঁড়াতে হবে, সহযোগিতা করতে হবে। এটি বলার কারণ হলো যে পৃথিবীতে কোনো মানুষই পরিপূর্ণ না এবং এককভাবে সে বসবাস করতে পারে না। আমি যদি উদাহরণ হিসেবে তোমাদেরকে বিল গেটসের কথা বলি, যে তিনি পৃথিবীর সবচেয়ে বড় ধনী ব্যক্তি এবং তাকে অন্য মানুষের কোনো সহযোগিতা ছাড়াই একা একা বেঁচে থাকতে হবে। সেটি কোনো অবস্থাতেই কখনো সম্ভব হবে না। আমি যদি বলি যে সেই কৃষকের মতো ধান ফলাবে, গম ফলাবে এবং যাবতীয় কার্যক্রম সম্পন্ন করে তিনি একা বেঁচে থাকবেন, এটি কিন্তু তার পক্ষে কোনো অবস্থাতেই সম্ভব নয়। তাহলে এই যে মনে করো আমি তোমাদের ক্লাস নিচ্ছি, আখতারুজ্জামান চৌধুরী, রসায়নের সহকারী অধ্যাপক। আমি যদি মনে করি যে আমি একদম পরিপূর্ণ একজন মানুষ, সেটিও আমার পক্ষে কখনোই বলা সম্ভব হবে না। ইভেন তোমার পক্ষেও এটি বলা কখনোই সম্ভব হবে না। তো সেটি বলার কারণ এই যে আমি শুরুতে বললাম যে তোমাকে একজন পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। আর পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠতে হলে কতগুলো দিক আমাদের খেয়াল রাখতে হবে। তার আগে আমি তোমাদেরকে জিজ্ঞাসা করি, তোমরা কি আমার এই অনলাইন ক্লাসের সাথে সংযুক্ত হয়েছো? আমি একটু দেখি যে তোমরা সংযুক্ত হতে পেরেছো কি না। হ্যাঁ, তোমরা আমার এই ক্লাসের সাথে সংযুক্ত হতে পেরেছো। সবাইকে আবারও উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। হিসেবে গড়ে উঠতে হলে কি আসলে করা দরকার সে বিষয়ে কিছু কথাবার্তা বলি। যদিও আমি তোমাদের রসায়ন ক্লাস নিব এবং আমার জন্য নির্ধারিত ল্যাবরেটরির যে নিরাপদ ব্যবহার সেটি আমি করাবো, কিন্তু সেগুলো করানোর আগে আমি দু চারটে কথা তোমাদের সাথে একটু বলি। সেটি হলো এরকম যে একটি পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠতে হলে আমাদের মানুষের জীবনের কতগুলো খণ্ড খণ্ড চিত্র খেয়াল করতে হবে। কীরকম? মনে করো প্রত্যেকটা মানুষেরই জীবনের একটি, দুটি, তিনটি, চারটি বাক পরিবর্তন থাকে। যেমন এই যে তোমরা সরকারি বাংলা কলেজে ভর্তি হয়েছ, 2 বছর আমাদের সাথে, 2 বছর হওয়ার পর প্রত্যাশা করি একটি সুন্দর রেজাল্ট করে উচ্চ মাধ্যমিক পাশ করবে। এই যে সুন্দর একটি রেজাল্ট করে তুমি উচ্চ মাধ্যমিক পাশ করবে, এই রেজাল্টটি তোমাকে বলে দেবে তুমি এই সমাজে কি অবস্থায় বসবাস করবে। তুমি কি একজন চিকিৎসক হবে, নাকি তুমি একজন প্রকৌশলী হবে, নাকি তুমি একজন শিক্ষক হবে, নাকি কি হবে, এটি কিন্তু নির্ধারণ করে দেবে। তাহলে বোঝা যাচ্ছে যে এই যে ইন্টারমিডিয়েট পিরিয়ডটা 2 বছর তোমার জীবনের খুব বড় একটি পরিবর্তনের, একটি বাক পরিবর্তনের
দিক। আমি যদি আরেকটু ভালোভাবে একটু বোঝাবার চেষ্টা করি, মনে করো যে মানুষের জীবনে কতগুলো অনির্দিষ্ট বিষয় আছে যেটি সে কখনোই জানে না। যেমন একজন মানুষ কখনোই জানে না সে কবে কখন জন্মগ্রহণ করবে, একজন মানুষ কখন সে কবে মৃত্যুবরণ করবে। তাহলে নির্দিষ্ট বিষয়, শুধুমাত্র মাঝখানের যে বিষয়টা সেটা আমরা জানি। আমরা না জানি আমাদের সেই জন্মের লগ্ন, আমরা না জানি আমাদের মৃত্যুর ক্ষণ, শুধু মাঝখানে জানি। মানুষের গড়ায়ু হয়ে থাকে, তাহলে একটি মানুষকে পরিপূর্ণ গড়ে উঠতে মোটামুটি ধরে নেওয়া যায় এই 25। 75 থেকে 25 বছর তুমি যদি বাদ দাও, তোমার হাতে থাকলো 50 বছর। এই 50 বছরই আসলে মানুষের জীবনের একটি পরিপূর্ণ সময়। তো ওই যে বাক পরিবর্তনের কথা আমি বলছিলাম, আমরা যদি এই 75 বছর সময়টাকে এইভাবে একটু ভাগ করি, তুমি যখন জন্মগ্রহণ করেছিলে, সেই জন্ম লগ্ন থেকে যেদিন তুমি উপুর হওয়া শিখেছিলে, সেটি ছিল তোমার জীবনের একটি গুরুত্বপূর্ণ বাক পরিবর্তন। যেদিন তুমি বসা শিখেছিলে, সেদিন ছিল তোমার জীবনের আরেকটি বাক পরিবর্তন। যেদিন তুমি হাঁটি হাঁটি পা পা করে হাঁটতে শিখেছিলে, সেদিন তোমার ছিল আরেকটি বাক পরিবর্তন। যেদিন তুমি প্রথম বিদ্যালয়ে গিয়েছিলে, সেটি ছিল তোমার জীবনের আরেকটি বাক পরিবর্তন। আজকে তুমি সরকারি বাংলা কলেজে ভর্তি হয়েছ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক শ্রেণীতে, এটি তোমার জীবনের আরেকটি বাক পরিবর্তন। পাশ করার পরে যখন তুমি কোনো একটি উচ্চশিক্ষা, সেটি হবে তোমার জীবনের আরেকটি বাক পরিবর্তন। এইভাবে আস্তে আস্তে যখন চাকরি পাবে, সংসার হবে, দায় দায়িত্ব আসবে, তো এইগুলোই মানুষের একটি একটি করে বাক পরিবর্তন। এই কথাগুলো বলার অর্থ হলো এই যে তোমরা যে সময়টা এখন পার করছো, এই যে আমাদের 50 বছর একটি টাইম, বা টোটাল এজ যদি ধরি 75 বছর, তো সেই সময়টা তুমি এই সমাজে কিভাবে পার করবে, সময়সূচিটা হচ্ছে এখন এই 2 বছর। তুমি এখন যত সুন্দর রেজাল্ট করবে, তুমি জীবনে তত সুন্দরভাবে বসবাস করতে পারবে এবং তত ভালোভাবে চলতে পারবে। তাহলে এই 2 বছর তোমার কিসের সময়? শেখার সময়। এখন আমি বলি যে আসলে শেখার কৌশলটা কি হবে। একজন মানুষ তো আর সব জানবে না। একজন মানুষের জন্য নির্ধারিত যে বিষয়টা, সেটি তোমাদের পরিপূর্ণভাবে শিখতে হবে। আমি যদি একটু উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝাই, যে তোমার কোনো জিনিস আহরণ বা শিক্ষকের সাথে এই যে পরস্পরের সহযোগিতা, তুমি কিভাবে শিখবে একজন শিক্ষকের কাছ থেকে, তুমি কিভাবে শিখবে তোমার বন্ধুর কাছ থেকে, তুমি কিভাবে শিখবে তোমার পিতামাতার কাছ থেকে, তুমি কিভাবে শিখবে এই সমাজ থেকে। শেখার যে একটু দুটি উদাহরণ দিয়ে তোমাদেরকে বলি। তাহলে প্রথম যেটি হচ্ছে, সেটি তোমাকে শিখতে হবে এবং যথাসময়ে যথা কাজটি করতে হবে। প্রথম তাহলে শেখার মানসিকতা, আর দ্বিতীয়ত যথাসময়ে যথা কাজটি করে। এ প্রসঙ্গে আমি তোমাদের ছোট্ট দুটি গল্প বলি। সেটি হচ্ছে যে, মনে করো সবাই আমরা সক্রেটিসের নাম জানি। আজ থেকে 2500 বছর পূর্বে তিনি এথেন্সে জন্মগ্রহণ করেছিলেন, গ্রিসের এথেন্স নগরীতে বাস করতেন। তো একদিন সক্রেটিস অ্যাপোলো মন্দিরের পাশ দিয়ে যাচ্ছেন। তো যাওয়ার পথে অ্যাপোলো মন্দির থেকে দেবী তাকে দৈববাণী শোনালো এবং দেবী তাকে বললেন যে, সক্রেটিস, তুমি এই এথেন্স নগরীর সর্বাপেক্ষা জ্ঞানী ব্যক্তি। তো সক্রেটিস কিন্তু কখনো সেটি মনে করতেন না তিনি এথেন্স নগরীর সর্বশ্রেষ্ঠ জ্ঞানী ব্যক্তি। অনেকটা ব্যাপারটা এরকম, ধরো তোমাদের ভেতরেই যদি আমি একজন ছাত্রের নাম বলি হিমাদ্রি, তো নাম হচ্ছে হিমাদ্রি ছাত্রের নাম। আবার মনে করো কোনো একজন ছাত্রীর নাম মনে করো নীলপরি, কোনো এই ঢাকা শহরের সবচেয়ে জ্ঞানী ব্যক্তি
এই ঢাকা শহরে আমরা জানি অনেক জ্ঞানী ব্যক্তি রয়েছে, বিশেষজ্ঞ রফিকুল ইসলাম, তারপরে সম্প্রতি সময়ে আনিসুজ্জামান স্যার, তারপরে জামুলুর রেজা চৌধুরী মারা গেলেন, জাফর ইকবাল স্যার আছেন, এখনো অনেক জ্ঞানী ব্যক্তি আছেন। আমাদের মন্ত্রী ডাক্তার দীপু মনি, আমাদের সচিব মহোদয় মাহবুব স্যার, আমাদের ডিজি মহোদয় সৈয়দ ফারুক স্যার, এনারা সবাই কিন্তু যথেষ্ট জ্ঞানী ব্যক্তি। আমাদের কলেজের অধ্যক্ষ মহোদয় প্রফেসর ফেরদৌসী খান, আমাদের জাহাঙ্গীর স্যার অধ্যক্ষ মহোদয় আছে, আমাদের বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর অরুণ কুমার রাহা, আমরা সবাই কিন্তু জানি না জ্ঞানী ব্যক্তি। এই সমস্ত মানুষের পাশে তুমি যদি বলো আমি এই ঢাকা শহরের সবচেয়ে জ্ঞানী ব্যক্তি, তাহলে তোমার বন্ধুরা তোমাকে আর মানে রক্ষা তো থাক, যে তোমার বন্ধুরাই তোমাকে সাহায্য করার জন্য যথেষ্ট হবে। তো যাই হোক, সেটি কথা না। তো সক্রেটিস মনে করলেন যে এই কথা দেবী কেন বললেন, এই কথা দেবীর তো বলার কথা না। তখন উনি চিন্তা করতে লাগলেন, চিন্তা করতে 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 ঠিকই একসময় উনি বুঝলেন, আসলেই যদিও তখন এথেন্স নগরীতে তথাকথিত প্রচুর জ্ঞানী ব্যক্তি ছিলেন, উনি একসময় বুঝলেন যে আসলেই দেবী ঠিকই বলেছেন, আমি হচ্ছি এথেন্স নগরীর সবচেয়ে জ্ঞানী ব্যক্তি। তো তার শিষ্য ধরে বসলো যে সক্রেটিস, তুমি আমাদের এটা ব্যাখ্যা করে বোঝাও যে তুমি কিভাবে বুঝলে এই এথেন্স নগরীর তুমি সবচেয়ে জ্ঞানী ব্যক্তি। তখন সক্রেটিস বললেন যে আসলে আমাদের এই এথেন্স নগরীতে তথাকথিত যে সমস্ত জ্ঞানী ব্যক্তি রয়েছেন, এই যে বিশ্ব, আমরা যাদেরকে জ্ঞানী ব্যক্তি বলে জানি, এই যে বিশ্ব চরাচর জীবন, এ সম্পর্কে আমি যে কিছুই জানি না সেটা আমি জানি। আর তথাকথিত ওই সমস্ত জ্ঞানী ব্যক্তি তারা যে কিছুই জানে না সেটাও তারা জানে না। তোমরা কি আমার কথাটার অর্থ বুঝতে পারছো? এই মহাবিশ্ব, বিশ্ব চরাচর মানুষের জীবন সম্পর্কে সক্রেটিস যে কিছুই বুঝতেন না, কিছুই জানতেন না, সেই জ্ঞানটুকু সক্রেটিসের ছিল যে তিনি কিছুই জানেন না। আর তথাকথিত ওই এথেন্স নগরে যে সমস্ত জ্ঞানী ব্যক্তি ছিলেন, তারা যে কিছুই জানেন না, এই জানেন না সেই জ্ঞানটুকুও তাদের নাই, তারা জানে না। এই অর্থে ওই সমস্ত মানুষ থেকে সক্রেটিস ছিলেন জ্ঞানী ব্যক্তি। তাহলে এই যে তুমি শিখন, এই যে 2 বছর আমাদের সাথে থাকবে, শিখবে, তোমার এই শেখার মানসিকতা হতে হবে সক্রেটিসের মতো উদার, এবং ধরে নিতে হবে তুমি উদারভাবে সমস্ত কিছু আহরণ করছো, শিখছো। এটি গেল একটি দিক। আমি আরেকটি বিখ্যাত গল্পকারের গল্প দিয়ে তোমাদেরকে বলি যে আসলে তুমি কিভাবে শিখবে যথা সময়ে যথা কাজটি। মানে যথা সময়ে যথা কাজটি যদি তুমি না করো, একজন মানুষ যদি না করে, সে কিন্তু আসলে পিছিয়ে যাবে। তো সেই কাজটি করার জন্য আমি একটা সুন্দর ছোট্ট গল্প তোমাদের শোনাই। তার নাম টলস্টয়, তার পরিপূর্ণ নাম লিও টলস্টয়। তো লিও টলস্টয় তোমরা জানো। আচ্ছা, আমি একটু আরেকবার গল্পটা বলার আগে তোমাদেরকে একটু চেক করি যে তোমরা আমার সাথে কানেক্ট আছো কিনা। হ্যাঁ, সবাই আমার সাথে কানেক্ট আছো। তো লিও টলস্টয়, তার সম্পর্কে বলা হয়ে থাকে তিনি একজন দার্শনিক লেখক ছিলেন। তার অর্থ হলো যে লিও টলস্টয় যে সমস্ত গল্প, উপন্যাস বা প্রবন্ধ লিখেছেন, সব কিছুর ভিতরে একটি দর্শন ছিল, একটা শিক্ষা ছিল। এরকমই একটি বিখ্যাত গল্প দ্য 3 কোশ্চেন, এটি আমাদের পাঠ্যসূচি ছিল, আমরা এটা পড়েছি। তো দ্য 3 কোশ্চেন বাংলায় দাঁড়ায় যে 3টি প্রশ্ন। তো গল্পটির প্রেক্ষাপটটা আমি তোমাদের বর্ণনা করি যে একজন রাজা, তার 3টি প্রশ্নের উত্তর জানা খুব জরুরি হয়ে পড়ল। এবং সেই প্রশ্ন 3টি কি? যে কোনো কাজ শুরু করার সঠিক সময় কখন, প্রথম কোশ্চেন। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে সবচেয়ে জরুরি কাজ কোনটি। তৃতীয় কোশ্চেন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি কে। তাহলে তুমি যদি সিরিয়ালে বলো, সিরিয়ালি, তাহলে কোনো কাজ, যে কোনো কাজ, ধরো তুমি পড়াশোনাটাই শুরু করবে একটি ভালো রেজাল্ট করার জন্য, তাহলে এই ভালো রেজাল্ট করার জন্য আসলে তুমি পড়াশোনাটা কখন শুরু করবে, এটি ছিল রাজার
প্রথম প্রশ্ন। দ্বিতীয়ত, সবচেয়ে জরুরি কাজ কোনটি? যেমন এই মুহূর্তে তোমার সবচেয়ে জরুরি কাজ হচ্ছে অনলাইনে যে ক্লাসটি হচ্ছে সেটি মনোযোগ দিয়ে শোনা। এই মুহূর্তে আমার জরুরি কাজ হচ্ছে যে তোমাদের সাথে আমি যে ক্লাসটা নিচ্ছি সেটি সঠিকভাবে যথাযথভাবে করা। এটি। তৃতীয় কোশ্চেন হচ্ছে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি কে? তো এই যে গুরুত্বপূর্ণ ব্যক্তিকে, তো রাজা আস্তে 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 এই প্রশ্নগুলোর উত্তর জানার জন্য এমন অস্থির হয়ে গেলেন, তিনি উন্মাদ প্রায় হয়ে গেলেন। তখন উনি ছদ্মবেশে রাজ দরবার থেকে বের হয়ে গেলেন। কারোর উত্তরই রাজার পছন্দ হয় না যে কোন উত্তরটি আসলে সঠিক। এইভাবে রাজা যাচ্ছেন, যেতে যেতে একদিন সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা হয়ে যাবার পর উনি একটা জঙ্গলের ধার দিয়ে যাচ্ছেন, ভাবছেন যে আজকে রাতটা আমি কোথায় কাটাবো। তখন দেখে যে জঙ্গলের ধারে একটি জলাশয় ছোট্ট, তার পাশে একখণ্ড জমিতে খুব একজন ঋষি, ইংরেজিতে বলা হয় হারমিট, সেই ঋষি কিছু বীজ মাটিতে বপন করছে। উনি ইশারায় তার কাছে গিয়ে কথা বলতে চাইলেন, কিন্তু ঋষি বা হারমিট তাকে হাত উঁচু করে নিষেধ করলেন যে আমি পরে কথা বলবো। তারপরে যখন তার কাজ শেষ হলো, বলল যে হ্যাঁ বলো। তো রাজা তার নিজের পরিচয় গোপন রেখে হারমিটকে বা ওই ঋষিকে বললেন যে আসলে আমি পথিক, আজকে আমার রাতটা একটু আশ্রয় দরকার, তোমার সাথে আমি একটু থাকতে চাই, আমার কি একটু আশ্রয় হবে? হারমিট বললে হ্যাঁ, তুমি আমার পাশেই পর্ণ কুঠির দেখতে পাচ্ছ, এখানে তুমি আমার সাথে রাতটা থাকতে পারো। তারপরে দুইজন গেল। তা হারমিট যেতে যেতে, মানে ঋষি যেতে যেতে তাকে বললেন রাজাকে যে দেখো, তুমি তো থাকবে আমার সাথে, কিন্তু আমার ঘরে কিন্তু খাবার জন্য শুধুমাত্র একটি রুটি আছে, এই রুটিটি আমাদের দুজনকে ভাগ করে খেতে হবে। বলছে ঠিক আছে। তারপরে দুজন গেল ওই কুঁড়ে ঘরে, গিয়ে একটি রুটি দুজন ভাগ করে খেলেন। এখন খাওয়া দাওয়ার পরে তো একটু পরস্পরের ইন্টিমেসি হয়। তো হারমিট তাকে জিজ্ঞাসা করছে যে আসলে তুমি বলবে তুমি কে, কোথায় যাচ্ছ, কেন যাচ্ছ, যাওয়ার উদ্দেশ্য কী, তুমি পথে বা কেন বের হয়েছ? তখন রাজা তাকে বললেন যে সত্যি কথা বলতে কি, তিনি যে রাজা এই পরিচয়টা গোপন রাখলেন, গোপন রেখে বললেন যে আসলে আমি 3টি প্রশ্নের উত্তর আমি জানতে পাচ্ছি না। তো বলল কি? তো রাজা যথারীতি বললেন যে কোনো কাজ শুরু করার সঠিক সময় কখন, সবচেয়ে জরুরি কাজ কোনটি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি কে। তো রাজা তেমন আশা করে নাই যে হারমিট বা ওই ঋষি তার এই প্রশ্নের উত্তর 3টি দিতে পারবে। গুরুত্ব না দিয়ে হারমিটও তাকে বলে ঠিক আছে, এখন তো বেশ রাত হয়েছে, আমরা শুয়ে পড়ি, আগামীকাল আমি চেষ্টা করে দেখব যে তোমার এই প্রশ্নের উত্তরগুলো দেওয়া যায় কি না। যথারীতি পরের দিন সকালে উঠে রাজা আবার যাওয়ার জন্য তৈরি হয়েছে। তো একটু সামান্য কৌতূহল বসে হারমিটের কাছে গিয়ে বললেন যে তুমি কি আমার প্রশ্নের উত্তর 3টি দেবে? তখন হারমিট রাজাকে অবাক করে দিয়ে বললেন যে ইতিমধ্যে তোমার প্রশ্নের উত্তর দেওয়া হয়ে গেছে। তো রাজা তো খুবই এক্সাইটেড যে তার সাথে তো রাতে ওই 8খানা রুটি খাওয়া, সামান্য ওইটুকু কথা বলা, এর ভেতরে কিভাবে আমার প্রশ্নের উত্তর তিনি দিয়ে দিলেন। তো উনি খুব উত্তেজিত হয়ে বললেন যে তুমি হ্যারি করো না, আমাকে একটু ব্যাখ্যা করে বোঝাও। তখন রাজাকে হারমিট বললেন যে আমি যখন কালকে বীজ বপন করছিলাম, তার কিছুক্ষণ আগে এক পশলা বৃষ্টি হয়ে গেছে। তা ওইটি ছিল বীজ লাগানোর সঠিক সময়। তার মানে হলো যদি তখন আমি না লাগাই তাহলে এই বীজটা ঠিক মতো অঙ্কুরোদ্গম হতো না। তার মানে এই দাঁড়ালো যে যে কোনো কাজ শুরু করার সঠিক সময় এখন, জাস্ট নাও। এটি দেখো, এই যে শত শত বছর পরে এসেও তুমি তোমার জীবনে প্রয়োগ করতে পারো। তুমি যদি বলো শুধু তোমার পড়াশোনায় না, যে কোনো কাজ শুরু করার সঠিক সময় কখন, তখন সেটা ফেলে না রেখে এই মুহূর্তেই শুরু করতে হবে, তাহলে পরিপূর্ণ সাকসেস আসবে। রাজা খুবই খুশি হলেন যে হ্যাঁ, এইটি হলো পারফেক্ট উত্তর। তারপরে বললেন যে দ্বিতীয় প্রশ্নের উত্তর জরুরি কাজ, এটি হলো নির্ধারিত সময়ের জন্যে যে কাজটা নির্ধারিত আছে। যেমন তোমাদের ক্ষেত্রেই বলি, এখন তোমার বাবা আছেন, মা আছেন, আমার কলেজের অধ্যক্ষ আছেন, আমার বিভাগের প্রধান আছেন, কিন্তু সবার কাজের থেকে তোমার কাজ এখন এই যে অনলাইনে ক্লাসটা আমি নিচ্ছি,
এই ক্লাসের কথাবার্তাগুলো শোনা। আমি কি বোঝাতে পারলাম? তাহলে আমাদের এই যে 11:20 থেকে 12টা পর্যন্ত এই 40 মিনিট সময়, এই সময়টা তোমার সবচেয়ে জরুরি কাজ তোমার এই অনলাইনের ক্লাসটি করা। তৃতীয় প্রশ্নের উত্তর, যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি কে? যেমন ধরো আমার এই দেশে প্রধানমন্ত্রী আছে, মহামান্য রাষ্ট্রপতি আছে, আমার মন্ত্রী আছে, আমার ডিজি আছে, আমার প্রিন্সিপাল আছে, আমার মা বাবা সবাই আছে, কিন্তু ঠিক এই মুহূর্তে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ বা ব্যক্তি হচ্ছে তোমরা। কারণ তোমাদের এই নির্ধারিত সময়ের জন্য তোমাদের সাথে আমার একটি ক্লাস অ্যাসাইন করা আছে। কেমন? অনুরূপভাবে ঠিক এই 40 মিনিটের জন্য তোমার যত ঘনিষ্ঠ মানুষ থাক, তোমার যত গুরুত্বপূর্ণ মানুষ থাক, এই আখতারুজ্জামান চৌধুরী রসায়নের সহকারী অধ্যাপক, তিনিই হচ্ছে তোমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। আমি কি বোঝাতে পারলাম? তাহলে দেখো যে তুমি যদি রসায়নে সবচেয়ে ভালো করতে চাও, তুমি রসায়নের পাশাপাশি অন্য যে সাবজেক্টগুলো আছে ইন্টারমিডিয়েটে, সেগুলোতে যদি ভালো করতে চাও, তাহলে সক্রেটিসের মতো তোমার মানসিকতা হতে হবে। তাহলে লিও টলস্টয়ের এই 3 কোশ্চেন গল্পের যে শিক্ষা, সেই শিক্ষা তোমার জীবনে প্রয়োগ করতে হবে। প্রয়োগ করলেই আমরা পরিপূর্ণ একজন মানুষ হতে পারব। তাহলে আমি কি বোঝাতে পারলাম যে তোমাদের জীবনে যে সমস্ত বাক পরিবর্তনগুলো আছে একটা একটা করে বললাম, এবং প্রত্যেকটা বাক পরিবর্তন হিসেবে খুব গুরুত্বপূর্ণ। আজকে তোমরা যার যার বাসায় ফিরে গিয়ে তোমার মায়ের কাছে জিজ্ঞাসা করো যে মা, আমি যেদিন উপুর হয়েছিলাম সেদিন তোমার অনুভূতি কি ছিল? মা, আমি যেদিন বসতে শিখেছিলাম সেদিনের অনুভূতিটা আমাকে একটু শোনাও। আমি যখন এক ফোঁটা পানির মতো টলটলায়মান হয়ে হাঁটতে শিখেছিলাম সেদিন তোমার অনুভূতি কি ছিল? তোমার কাছের মানুষের কাছে জিজ্ঞাসা করে দেখো। ঠিক ওরকম প্রত্যেকটা মানুষের জীবনেরই বাক পরিবর্তনগুলো খুবই গুরুত্বপূর্ণ, এবং এই 2 বছর আমাদের সাথে তোমরা থাকবে, সেই থাকার সময়টা যাতে তোমাদের অনেক সুন্দর হয়, আনন্দদায়ক হয়, আমি সেই প্রত্যাশাই করব। আর আরেকটি কথা হলো, সেটা কেমিস্ট্রি হোক, ম্যাথমেটিক্স হোক, ফিজিক্স হোক, বাংলা, যাই হোক না কেন, সমস্ত পড়াশোনাগুলো আনন্দদায়ক এবং সরলভাবে, জটিল করে কোনো কিছু ভাবা যাবে না, সুন্দর করে আমরা আজকে ভাবব। ধরো আমি রসায়নের অন্য স্যার বা তোমরা যারা পড়াশোনা করেছো রসায়নের সংজ্ঞাটা জেনেছো, কিন্তু আমরা যদি বিষয়গুলো একটু সহজ করে বলার চেষ্টা করি, আজকে রসায়নের সংজ্ঞা দিয়েই আমি আমার কাজটা শুরু করি। ধরো আজকে আমার এই ক্লাসের সাথে তোমরা যারা সংযুক্ত হয়েছো, আমি রসায়নের এখন যে সংজ্ঞাটা তোমাদের শিখিয়ে দিব, প্রত্যাশা করি সেটি তোমাদের চিরজীবন মনে থাকবে। মনে করো, রসায়ন হচ্ছে বিজ্ঞানের একটি শাখা, তো সেই শাখাতে রসায়নের সংজ্ঞাটা কি হবে সেটি একটি উদাহরণ দিয়ে বোঝাই, তাহলে তোমাদের শুরু হবে, মানে বুঝতে সুবিধা হবে। তোমরা আমার সাথে যারা সংযুক্ত হয়েছো, আমি প্রত্যাশা করি সবাই কোনো না কোনো সময় মিষ্টি জাতীয় দ্রব্য খেয়েছো। ইভেন আজকে সকালেও অনেকেই মিষ্টি জাতীয় খাবার খেয়েছো, চিনি খেয়ে এসেছো। তাহলে যদি তুমি চিনি খেয়ে আসো, তো এই যে চিনি তুমি খেয়ে এসেছো, আচ্ছা আমার ফোনে সাউন্ড হচ্ছে, আমি দেখি যে তোমাদের দেখতে বা শুনতে কোনো সমস্যা হচ্ছে কিনা, একটু দেখি। হ্যাঁ, ঠিক আছে, তোমরা যুক্ত আছো, দেখতে পাচ্ছ, ঠিক আছে। তাহলে আমরা যদি চিনির কথা বলি, যে তোমরা যেটা খেয়েছো সব অতি প্রয়োজনীয় একটি ফুড, তো চিনি তৈরি করা হয় কি থেকে, মানে চিনি প্রস্তুত করা হয় কি থেকে? আমরা সবাই জানি চিনি প্রস্তুত করা হয় আখ থেকে, মানে সাধারণ বাংলায় কুসুম থেকে চিনি তৈরি করা হয়ে থাকে। তারপরে চিনির গঠনটা কি, দেখে আকাশে উড়ে যাবে, তাহলে এটি একটি চিনির ধর্ম। তাহলে এই যে কথাগুলো, এইগুলো হচ্ছে চিনির ধর্ম। তাহলে প্রথম গেল হলো চিনির প্রস্তুতি, দ্বিতীয় হলো চিনির গঠন, মানে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন দ্বারা গঠিত। চিনির প্রতি অণুতে 12টি আছে
কার্বন পরমাণু, 22টি আছে হাইড্রোজেন পরমাণু এবং 11টি আছে অক্সিজেন পরমাণু। তো এটি হলো চিনির গঠন। ধর্মর কথা সবাই বলে, একটু বাসাতে জোরে জোরেই বল। বাসাতে যারা যেখানে যে অবস্থায় ক্লাস করছো তারা আমার সাথে সাথে রসায়নের সংজ্ঞাটা একটু জোরে জোরেই বলো, যে বিজ্ঞানের যে শাখায় পদার্থের প্রস্তুতি, গঠন ও ধর্ম এবং ব্যবহার পর্যালোচনা বা আলোচনা করা হয়। আমি আবার বলি, বিজ্ঞানের যে শাখায় প্রস্তুতি, গঠন, ধর্ম ও ব্যবহার আলোচনা করা হয় তাকে, আবার রিপিট করি, বিজ্ঞানের যে শাখায় পদার্থের প্রস্তুতি, গঠন, ধর্ম ও করা হয় বা আলোচনা করা হয় তাকে রসায়ন বলে। কেউ কেউ যদি এভাবে বলতে চাও, বিজ্ঞানের যে শাখায় মৌল বা যৌগের প্রস্তুতি, গঠন, ধর্ম ও ব্যবহার আলোচনা করা হয় তাকে রসায়ন বলে। আবার বলি, বিজ্ঞানের যে শাখায় মৌল বা যৌগের প্রস্তুতি, গঠন, ধর্ম ও ব্যবহার আলোচনা করা হয় তাকে রসায়ন। তাহলে এই যে রসায়নের কথা, তাহলে এই রসায়নের বিষয় ব্যাখ্যা করার দাবি রাখে। প্রথম হলো ওই পদার্থটি কিভাবে প্রস্তুত করা হয়েছে, তারপরে ওই পদার্থটি কি কি দ্বারা গঠিত, অর্থাৎ ওর ভিতরে কি কি পরমাণু আছে সেটি। তৃতীয়ত হলো ওই পদার্থের ভৌত এবং রাসায়নিক ধর্মটা কি হবে, এবং সবশেষে 4 নম্বর যেটি, সেটি হলো যে এটি কি কাজে লাগে। মূলত কেমিস্ট্রি বা রসায়নের কাছে এই 4টি বিষয় আমাদের জানতে হবে। তো এটি গেল আমাদের রসায়নের ডেফিনিশন। আজকে আমি রসায়নের ইতিহাস নিয়ে তোমাদের সাথে একটু কথা বলি, যেহেতু এই সাবজেক্টটা আমাদের বিজ্ঞানের একটি সাবজেক্ট, সেজন্য একটু ভালো করে বুঝতে হলে এর একটু হিস্ট্রিটাও আমাদের জানা দরকার, যে এর সূচনা পর্বটা কি ছিল। আর এগুলো জানা দরকার এই কারণে যে তোমাদের যে প্রতিযোগিতামূলক পরীক্ষা হয় সেই সমস্ত পরীক্ষাতেও এই বেসিক কনসেপ্ট থেকে প্রশ্নগুলো আসে। তো আসো আমরা এই যে মানব সভ্যতা, এই সভ্যতা ধরে নেওয়া হয় মোটামুটি আমরা যেভাবে এখন সভ্য জগতে বসবাস করছি এটির বয়স 10,000 বছর। এই 10,000 বছরের পূর্বে, এই 10,000 বছরের পূর্বে মানুষ ছিলেন, তারা বসবাস করতেন। 20-30 এমনকি 1 লাখ বছর আগেও মানুষ ছিলেন, কিন্তু তখনকার মানুষ এই আমাদের মতো সভ্য হয়ে সুন্দরভাবে বসবাস করতেন না। তো মোটামুটি আমাদের কাছে যে দালিলিক প্রমাণ আছে সেটি হলো আজ থেকে 30,000 বছর পূর্বে। আজ থেকে 30,000 বছর পূর্বে ফ্রান্সের আলতামিরা একটি পর্বত গুহায়, আলতামিরা যে পর্বত, সেই পর্বত গুহার ভেতরে তখনকার আদিবাসীরা বিভিন্ন পশু, বিভিন্ন জানোয়ারের লাল রঙের চিত্র এঁকেছিলেন। তারা যখন শিকারে যেতেন, শিকারটা তারা যাতে সহজে শিকার করতে পারে কোনো জানোয়ার, সেই দেওয়ালে আলতামিরা পর্বত গুহার লাল রং দিয়ে এঁকে সেটাকে পূজা বলো বা অন্য প্রণাম করো সেটা করে তারপরে তারা শিকারে বেরোতেন। তাহলে ওই যে লাল রং, রঞ্জন, এটি একটি ছিল কিন্তু রাসায়নিক উপাদান, যদিও তখন রসায়ন বলতে কিছু ছিল না। তো বলতে পারো যে দালিলিক প্রমাণ হিসেবে যে আজ থেকে 30,000 বছর পূর্বে এই রসায়নের সূচনা হয়েছিল ফ্রান্সের আলতামিরা পর্বত গুহার ভেতর দিয়ে লাল রং সৃষ্টির মধ্য দিয়ে। এটি গেল আমাদের সেই 30,000 বছর পূর্বের কথা। আমাদের উপমহাদেশে সেই অজন্তা, ইলোরা, এটিও পর্বত গুহা, এখানেও ঠিক এই ধরনের অনেক কিছু নমুনা পাওয়া যায়, 1000 বছরের পূর্বের ইতিহাস সেগুলো। এবার আমরা আরও এদিকে চলে আসি যে 5,000 বছর পূর্বে ফারাও যে রাজারা ছিলেন
সেই ফারাও রাজারা মানে মিশরে তারা বিশ্বাস করতেন যে মৃত্যুর পরে আবারও মানুষ এক সময় জেগে উঠবে, মৃত্যুর পরে মানুষ এক সময় জেগে উঠবে। তো তখন মানুষের দেহকে তারা মমি করে রাখতেন, তারা মানুষের দেহকে মমি করে রাখতেন এবং এই মমি করার জন্যে প্রায় 70 রকমের রাসায়নিক দ্রব্য প্রয়োজন হতো। তো তার ভিতরে একটি ছিল মমি বৃক্ষের ছাল, সেটির নির্যাস। তোমরা শুনে খুশি হবে যে এই বাংলাদেশে একটি মমি বৃক্ষ আছে, এই ঢাকা শহরেরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখন যেটা লেদার টেকনোলজি ইনস্টিটিউট, সেখানে একটি মমি বৃক্ষ আছে, খুবই সুন্দর। সেই বৃক্ষের ছাল লাগতো এই মমি সংরক্ষণের জন্য। আমি যে বললাম 70 প্রকার রাসায়নিক দ্রব্য প্রয়োজন হতো, তার ভিতরে এটি একটি ছিল। তাহলে বলতে পারো এটিও ছিল কিন্তু রসায়নেরই একটি বিষয়। এরপরে আমরা আরও এদিকে চলে আসি। আজ থেকে 3000 বছর পূর্বে চীনের একজন সম্রাট ছিলেন, তার নাম ছিল অং নাং। এই অং নাং তার পৃষ্ঠপোষকতায় চীনের যারা চিকিৎসক ছিলেন তারা প্রায় 2800 থেকে 3000 গাছের একটি তালিকা করেছিলেন। সেই গাছগুলো ছিল ভেষজ বৃক্ষ বা ভেষজ উদ্ভিদ। এই গাছগুলো মানুষের বিভিন্ন রোগ ব্যাধি সারার কাজে ব্যবহার হতো। এটি ছিল 3000 বছর পূর্বের কথা। তারপরে 1000 বছর পূর্বে আরবরা একটি কাজ করতেন, তারা হচ্ছে ম্যাজিক স্টোন বা পরশ পাথর, আর আরেকটি হলো বিশেষ পানীয় যেগুলো খেলে মানুষ সারা জীবন যুবক থাকবে। আর পরশ পাথর হচ্ছে কোনো কিছুর সাথে ছোঁয়ালেই যেন সেটি একটি উন্নত ধাতুতে বা সোনাতে পরিণত হয়, এরকম একটি বিষয়। তাহলে দেখা যাচ্ছে যে 1000 বছর পূর্বে আরবের এই যারা ছিলেন তারা এই কাজটি করতেন এবং এই মানুষগুলোকে বলা হতো আলকেমি। এবং ওই যে যারা যে কাজগুলো করতেন মাটির পাত্রে, সেই মিশরে যেমন আমাদের দেশে এঁটেলো মাটি দিয়ে মাটির পাত্র তৈরি করে, তো কালো জমিকে মিশরে বলা হয় কিমিয়া। তো ওই কিমিয়া বা এঁটেলো মাটি দিয়ে মাটির পাত্রে তৈরি যে সমস্ত সামগ্রী ছিল তাতে তারা কাজ করতেন। এই জন্যে তারা ওই শাস্ত্রটাকে বলতো কিমিয়া শাস্ত্র এবং মানুষগুলোকে বলতো আলকেমি। পরবর্তী টাইমে ইংরেজরা এই কিমিয়াকেই কেমিস্ট্রিতে রূপান্তরিত করেছেন, আলকেমিরাই হয়েছেন কেমিস্ট। কেমন? তাহলে এটি ছিল 1000 বছর আগের কথা। এবার আমরা আরেকটু এদিকে চলে আসি। সেটি হলো যে আমি লিখেছি যে 1675 খ্রিস্টাব্দে তোমার বিজ্ঞানী লিমেরি একজন ছিলেন। 1675 খ্রিস্টাব্দে উনি বললেন আমাদের চারিদিকে যে সমস্ত পদার্থ আছে এই পদার্থগুলোকে 3 ভাগে ভাগ করতে হবে। যেগুলো প্রাণী থেকে পাওয়া যাচ্ছে সেগুলো প্রাণীজ, যেগুলো উদ্ভিদ থেকে পাওয়া যাচ্ছে সেগুলো উদ্ভিজ্জ, যেগুলো খনি থেকে পাওয়া যাচ্ছে সেগুলো খনিজ। এই বললেন লিমারি। তো তিনি একটা সুন্দর প্রবন্ধ লিখেছিলেন, দ্য কোর্স অফ কাইমি। সেই প্রবন্ধে তিনি এই কথাগুলো আলোচনা করেছিলেন। এরপরে আমরা চলে আসবো 1784 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ল্যাভোসিয়ে। বিজ্ঞানী ল্যাভোসিয়ে দেখলেন যে পদার্থ প্রাণী বা উদ্ভিদ যাই থেকে পাওয়া যায় যাক না কেন, তার ভিতরে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এগুলো কমন পাওয়া যায়। তখন উনি বললেন যে না, পদার্থকে আর 3 ভাগে ভাগ করার কোনো দরকার নেই। যেগুলো সজীব বস্তু থেকে পাওয়া যাচ্ছে সেগুলো জৈব যৌগ, আর যেগুলো নির্জীব থেকে পাওয়া যাচ্ছে মানে খনিজ থেকে পাওয়া যাচ্ছে সেগুলোকে বলতে হবে অজৈব যৌগ। তাহলে ল্যাভোসিয়ে এই টোটাল পদার্থগুলোকে ভাগ করে ফেললেন 1784 সালে, জৈব যৌগ বা জৈব পদার্থ, অজৈব যৌগ বা অজৈব পদার্থ। এরপরে 1800 সাল থেকেই তুমি বলতে পারো রসায়নের আধুনিক যুগের সূচনা হলো। 1815 সালের দিকে জৈব যৌগ কিভাবে তৈরি হয় এটি নিয়ে গবেষণা করছিলেন একজন বিজ্ঞানী, তার নাম ছিল বার্জেলিয়াস। তো বার্জেলিয়াস উনি অনেক পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন যে আসলে কোনোভাবেই এই অজৈব মানে জৈব যৌগ মানুষের পক্ষে তৈরি করা সম্ভব না। তখন উনি একটি মতবাদ দিলেন, ইংরেজিতে বলা হয় দ্য ভাইটাল ফোর্স থিওরি বা প্রাণ শক্তি মতবাদ। উনি ঘোষণা করলেন যে মানুষের পক্ষে জৈব যৌগ তৈরি করা সম্ভব নয়।
এটি এক অদৃশ্য শক্তির প্রভাবেই কেবল জীবদেহে তৈরি হয়ে থাকে। এটি ছিল বার্জিলিয়াসের মতবাদ, যেটা প্রাণশক্তির মতবাদ নামে পরিচিত। ইংরেজিতে বলা হয় দ্য কনসেপ্ট অফ ভাইটাল ফোর্স। এটি গেল। এরপর আরও অল্প কিছুদিন পরেই 1828 বা 29 সালের দিকে এসে জার্মান বিজ্ঞানী ফ্রেডারিক উলার, তিনি আকস্মিকভাবে অ্যামোনিয়াম সায়ানেট থেকে ইউরিয়া, মানে অজৈব যৌগ থেকে জৈব যৌগ ইউরিয়া তৈরি করে ফেলেন, এবং তিনি এই প্রাণশক্তি মতবাদটা খণ্ডন করলেন যে না, মানুষ অজৈব যৌগ থেকে এই জৈব যৌগ তৈরি করতে পারে। তাহলে এই যে ঘটনা হয়ে গেল 1829 সালে, ঘটনা প্রথম যে মানুষ মানে সংশ্লেষণ পদ্ধতিতে ল্যাবরেটরিতে অজৈব যৌগ থেকে জৈব যৌগ তৈরি করলো, অ্যামোনিয়াম সায়ানেট থেকে ইউরিয়া তৈরি করলো। আর আজকে মোটামুটি আমরা যে এই যে সর্বাধুনিক যুগে দাঁড়িয়ে আছি, ওই সূচনা করেছিলেন ফ্রেডারিক উলার, যে কারণে ফ্রেডারিক উলারকে বলা হচ্ছে জৈব রসায়নের জনক। তো ফ্রেডারিক উলারের পরে প্রতি বছরে হাজার 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 নতুন নতুন জৈব যৌগ আবিষ্কার হচ্ছে, নানান কাজে লাগছে মানুষের। এবং আমরা এখন যে জায়গাতে দাঁড়িয়ে আছি, এটি রসায়নের সর্বাধুনিক যুগ। এই যুগে আমরা পড়ি ফিজিক্যাল কেমিস্ট্রি, এই যুগে আমরা পড়ি অর্গানিক কেমিস্ট্রি, ইনঅর্গানিক কেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি, ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি, স্পেস কেমিস্ট্রি, লেদার কেমিস্ট্রি ইত্যাদি ইত্যাদি অনেকগুলো আছে। তাহলে আজকের ক্লাসটা যদি তোমরা একটু খেয়াল করো, তাহলে অ্যাট এ গ্লান্স আমি একেবারে আজ থেকে 30,000 বছর পূর্ব থেকে আরম্ভ করে ঠিক কোন পর্যায়ে এসে আমরা দাঁড়িয়েছি, একজন মানুষ হিসেবে আমার মানসিকতা কেমন হওয়া উচিত, যথাসময়ে যথা কাজটি কিভাবে করা উচিত, আমাকে সামাজিক জীব হিসেবে কিছু দায়বদ্ধতা আমাদের থাকে, সেই দায়বদ্ধতা কেন পালন করা উচিত, আমি কেন একজন মানুষ এককভাবে পরিপূর্ণ নই, কেন আমাকে অন্যের সহযোগিতা নিয়ে বাঁচতে হয়, সে কারণে আমাকে অন্যকে সহযোগিতা দিতে হয়, এই বিষয়গুলো নিয়ে কথা বলেছি। সর্বশেষ তোমাদেরকে একটি কথা বলি যে এরপরেও তো মানুষ খারাপ হয়ে যায়, আমাদের পাশেই নানান ধরনের ড্রাগস আছে, আমাদের পাশে ইয়াবা আছে, এটা ওটা নানান কিছু আছে, এইগুলো মানুষের জীবনকে একেবারে ধ্বংস করে দেয়। যারা মাদকাসক্ত হয়ে যায় তাদের জীবনটা কিন্তু একেবারে শেষ হয়ে যায়। তারা তো নিজে শেষ হয়ই, তারা শেষ করে তার পরিবারকে, তারা শেষ করে সোসাইটিকে, তারা শেষ করে সমগ্র বিশ্বের একটা সুন্দর ব্যবস্থাকে। তো সেই জন্যে তোমাদের প্রতি আমার একটি স্বনির্বন্ধ অনুরোধ থাকবে যে তোমরা কোনো অবস্থাতেই কখনোই কোনো ধরনের, যত স্বল্প মাত্রাই হোক না কেন, সিগারেট থেকে আরম্ভ করে সেই হিরোইন বেটা ওটা যাই হোক, কখনোই কোনো রকম মাদকের সংস্পর্শে যাবে না। এবং তোমাদের পাশে যদি কখনো এরকম কিছু দেখো, অবশ্যই তুমি তোমার সাধ্য অনুযায়ী সেটাকে প্রোটেক্ট করবে। তো আজকে রাখি, সবাই ভালো থেকো। তোমাদের সবাইকে ধন্যবাদ, এবং এত সময় আমার এই অনলাইন ক্লাসের সাথে যারা সংযুক্ত ছিলেন, আমি সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।